5 অক্টোবর বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন এসডিসপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণে খাদিজা হামলাকারীর শাস্তি দাবি মানবাধিকার কমিশনের। পূজা উদযাপনে মণ্ডপগুলিতে সাজ সাজ রব। রাজধানীর 226টি মণ্ডপে থাকছে কড়া নিরাপত্তা। মৃত ঘোষণার পর বেঁচে যাওয়া নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন, 2 চিকিৎসক প্রত্যাহার। কলেজ যাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন সিলেট সরকারি মহিলা কলেজে এমসি কলেজের শিক্ষার্থীরা। হামলাকারী বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে সিলেট সদর উপজেলায় খাদিজার এলাকায়ও। ঘটনার তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। কলেজ ছাত্রী খাদিজার উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিবাদকারীদের দাবি একটাই, অবিলম্বে হামলাকারীকে বিচারের আওতায় আনতে হবে। কুলাঙ্গারের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি। আমরা চাই অতি সত্বর এই পাষণ্ডর তাকে বিচারের আওতায় আনা হোক। ফাঁসি না হওয়া পর্যন্ত আমি মনে করে থাকি বাংলাদেশে কোনো মানুষ হাল ছাড়বে না। এদিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার অবস্থা খুব একটা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক। শারীরিক অবস্থা আগের মতো অপরিবর্তিত। আর ব্লাড প্রেশার, হার্ট রেট, পালস এসব ঠিক আছে। ব্লাড প্রেশারটা কোনো ডিটেরিয়েট করে নাই। কিন্তু আমরা যেটা বলেছি যে 72 ঘন্টা পরে আমরা সব সিচুয়েশন অফ করে দেখব যে নিউরোলজিক্যালি কতটুকু রেসপন্ড করে। খাদিজাকে দেখতে গিয়ে হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। জনসাধারণ বদরুলকে ধরিয়ে দিয়েছে, পুলিশ সেটির উপর তদন্ত এখন করছে। এখানে কিন্তু আর পুলিশের কৃতিত্ব দেখতে পাইনি এখন পর্যন্ত। পুলিশের কৃতিত্ব আমরা তখন দেখতে পাবো যদি পুলিশ দ্রুততম সময়ের মধ্যে, সেটা 1 সপ্তাহ লাগবে, 15 দিনের মধ্যে পুলিশ যদি চার্জশিট দেয়। নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি খাদিজাকে দেখতে গিয়ে জানিয়েছেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। যে অন্যায়কারী প্রকাশ্য দিবালোকে সবার সামনে এই ঘটনা ঘটিয়েছে তাকে তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আমি মনে করি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত এর বিচার করা অবশ্যই জরুরি এবং সেক্ষেত্রে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। সোমবার বিকেলে এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খাদিজাকে জখম করে ছাত্রলীগ নেতা বদরুল। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কলেজ যাত্রী খাদিজার উপর হামলা নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এবং সিলেট থেকে আছেন আমাদের সহকর্মী শিমুল বাশার। জনাব কাজী রিয়াজুল হক, আপনাকে উদ্ধৃত করছি, আপনি বলছেন বিভিন্ন সময় নারীর উপর সহিংসতার ঘটনাগুলির বিচার হলে আজকের অবস্থা সৃষ্টি হতো না। আপনি আরও বলছেন যে খাদিজার উপর হামলার ঘটনা বিচারহীনতার সংস্কৃতির ফসল। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা রেহাই পাবো এমন কোনো আশা আপনি দেখছেন কিনা, জনাব কাজী রিয়াজুল হক? ধন্যবাদ। হ্যাঁ, এর থেকে বেরিয়ে আসার জন্য এবং মানুষের মনের ভিতরে আইনের প্রতি, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা স্থাপনের জন্য যেটি করতে হবে আমি মনে করি সেটি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত মামলার সরকারের পক্ষ থেকে সুষ্ঠুভাবে তদন্ত করে অপরাধীকে, এই ধরনের জঘন্য অপরাধী যে প্রকাশ্য দিবালোকে হত্যা করার অভিপ্রায় নিয়ে একটা নিরীহ সুন্দর মেয়ের উপরে এইভাবে নির্যাতন চালাতে পারে, তো সেই কারণে আমি মনে করি যে এটা দ্রুত সময়ের ভিতরে চার্জশিট দাখিল করতে হবে এবং চার্জশিটের ভিতরে যেন ম্যারিট থাকে, ম্যাটেরিয়াল থাকে। এবং এখানে আমার একটা কথা আছে, সেটি হচ্ছে যেহেতু ঘটনাটি প্রকাশ্য দিবালোকে ঘটেছে এবং অনেকের সামনে ঘটেছে এবং সাধারণ মানুষ তাকে পুলিশের হাতে তুলে ধরে দিয়েছে, এখানে কিন্তু জিনিসটা খুব পরিষ্কার যে এই জঘন্য ব্যক্তি বদরুল এই জঘন্য হত্যাকাণ্ডটার সঙ্গে জড়িত আছে। এখন তার ভিডিও ফুটেজ আমরা দেখেছি, এর ভিতরে আলামত নষ্ট হওয়ার তেমন কোনো সুযোগ নেই। অতএব এই মামলার চার্জশিট, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, এই মামলার চার্জশিট দ্রুত সময়ের ভিতরে দেওয়া সম্ভব। এবং চার্জশিট দেওয়ার সময় একটা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে চার্জশিটটা যেন এমনভাবে দেয়া হয় যাতে তার ভিতরে ম্যাটেরিয়াল থাকে, বিচারকের কাছে যখন উপস্থাপন করা হবে যাতে দুর্বল চার্জশিট না হয়, ফ্রেম করতে, জি, যাতে চার্জশিটটি দুর্বল চার্জশিট না হয়। এবং জনাব কাজী রিয়াজুল হক, আমাদের এবং চার্জশিট দেওয়ার আগে, জি জি আপনি শেষ করেন প্লিজ। জি প্লিজ।
চার্জশিট না, দেওয়ার আমি আগে বলছি এবং চার্জশিটটা দেওয়ার সময় তাকে, হ্যাঁ, চার্জশিটটা দেওয়ার আগে তাকে প্রসিকিউশনের যে লয়ার আছে, রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছে, তার সাথে শেয়ার করতে হবে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীকেও পুলিশের মতো এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এমন একটা সেন্সেশনাল কেস, গুরুত্ব দিয়ে এটাকে করতে হবে যাতে রাষ্ট্রের ভাবমূর্তি আরো উজ্জ্বল হতে পারে। আর জনাব কাজী রিয়াজুল হক, আপনি সুষ্ঠু তদন্তের কথা বলছেন, একটি মেটেরিয়াল সম্পন্ন চার্জশিট দেওয়ার কথা বলছেন। সুষ্ঠুভাবে তদন্ত করে চার্জশিট দেওয়ার জন্য কত সময় লাগতে পারে সরকারের যদি সদিচ্ছা থাকে এই মামলাটির ক্ষেত্রে? আপনার অভিজ্ঞতার আলোকে আমাদের একটু বলবেন কিনা যে সর্বোচ্চ কত সময় লাগা উচিত আসলে? আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই চার্জশিটটি 15 দিনের ভিতরেও যদি ইচ্ছা করে তারা 15 দিনের ভিতরে দিয়ে দিতে পারে, কারণ জিনিসগুলো তো পরিষ্কার, ভিডিও ফুটেজ রয়েছে যে অপরাধী সে ধরা পড়েছে। জি জি, এবং হত্যাকাণ্ড যখন সে ঘটাচ্ছিল তখনই সে ধরা পড়েছে। রাইট, চার্জশিট যদি 15 দিনের মধ্যে দেওয়া যায় এবং তাকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয়, দ্রুত বিচার আইন আছে বা অন্য আইনে যদি তাকে দ্রুত বিচার করা হয় কোনো ট্রাইব্যুনালে, তাহলে কতদিনের মধ্যে তার বিচার সম্পন্ন করা সম্ভব বলে আপনি মনে করেন? আমরা, হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন যে, এবং এই জাতীয় আপনি যেটা বলেছেন যে মানুষের মনের ভিতরে বিচারের ব্যাপারে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ আরো বেশি করে বাড়ানোর জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে শাস্তিটাকে নিশ্চিত করা, দৃষ্টান্তমূলক শাস্তিকে নিশ্চিত করা। তো সেই কারণে আমি মনে করি যে এইটা যদি করা সম্ভব হয়, যেটা আমরা সিলেটেরই একটি ঘটনা এবং খুলনার ঘটনা, রাজন এবং রাকিবের ঘটনা যেটা আমরা দেখেছি, যে দুটো আদালত থেকে, দুটো পুলিশের দুই জায়গা থেকেই তারা দ্রুততম সময়ের ভিতরে চার্জশিট দিয়েছিল এবং খুব দ্রুততম সময়ের ভিতরে ওই অপরাধীদের মৃত্যুদণ্ড আদালত থেকে দিয়েছিল। অর্থাৎ এর ইনস্ট্যান্স আমাদের এখানে রয়ে গেছে। অর্থাৎ আমরা আশা করি আদালত ইচ্ছে করলে, এটা আদালতের ব্যাপার, তো আমার মনে হয় আদালত ইচ্ছে করলে খুব দ্রুততম সময়ের ভিতরে দিতে পারে। এবং সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই জাতীয় সেন্সেশনাল কেস, জি, এই জাতীয় ঘটনাগুলো যেন দ্রুত বিচার আদালতে, এটা সরকার যখন এটা কেসটা রেডি ফর ট্রায়াল হবে তখন যেন দ্রুত বিচার আদালতে এটাকে দিয়ে দেওয়া হয় বিচারের জন্য। কতদিন লাগতে পারে আপনি কি একটু দিন বলে দিবেন? কারণ আমরা এটি আসলে সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য আমরা, আপনি দুটি ইনস্টেন্সের কথা বললেন, সেই ইনস্টেন্স মাথা রেখে আমরা যদি বলি যে 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়া সম্ভব এবং 2 মাসের মধ্যে আসলে বিচার সম্পন্ন করা সম্ভব, এরকম কি আমরা বলতে পারবো? আমার তো মনে হয়, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, আমার তো মনে হয় সম্ভব। 2 মাস, এটাকে যেহেতু অগ্রাধিকার ভিত্তিতে এটাকে করতে হবে, 2 মাসের মধ্যে বিচার করা সম্ভব। তো সেই জন্য 2 মাসের ভিতর যদি বিচারকের কাছে সবকিছু কাগজপত্র সেইভাবে দিয়ে দেওয়া হয় আর কি, আমার মনে হয়। এবং আমাদের আবেদন থাকবে কোর্টের কাছে যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এই জিনিসটা মানুষকে বোঝানোর একটা জন্য অন্তত দ্রুততম সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। জনাব কাজী রিয়াজুল হক, আপনাকে ধন্যবাদ। শিমুল বাশার আছেন আমাদের, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের আরো প্রশ্ন আছে আপনার কাছে। আমাদের শিমুল বাশার আছেন সিলেটে এই মুহূর্তে। শিমুল, আমি যে প্রশ্নটি করতে চাইছিলাম আজকে সামাজিক গণমাধ্যমে, এই প্রশ্নটি অনেকের মনে এসছে যে যারা এখানে ছিলেন, এমসি কলেজ ছাত্রাবাস এবং দিনের বেলা ঘটছিল, তাদের কারো সঙ্গে আপনার কোনো দেখা হয়েছে কিনা, কথা হয়েছে কিনা, তারা কেন সম্মিলিতভাবে তাকে প্রতিরোধ করার চেষ্টা করলেন না? এবং আমরা দেখেছি মানুষই তাকে ধরিয়ে দিয়েছেন বদরুলকে, কিন্তু মানুষ কেন ঘটনাটি ঘটার সময় এগিয়ে আসলেন না? এরকম কারোর সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা শিমুল? প্রথমত কথা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেলা 1:30টার দিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে আমরা এই একই প্রশ্ন রেখেছিলাম, সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছে যে তারা দাবি করেছে তারা ওই সময়, যেহেতু সেই বর্তমান যে কমিটি রয়েছে সেই কমিটির সহ সম্পাদক এই বদরুল, ফলে এই কমিটির পূর্ণাঙ্গ সিদ্ধান্ত ছাড়া ওই ধরনের মুহূর্তে কি করণীয় সেটি প্রথমত ঠিক করতে পারেন। আমার প্রশ্ন সেটি নয়, আমার প্রশ্ন হচ্ছে বদরুল যখন ছাত্রীটিকে নার্গিসকে কোপাচ্ছিলেন তখন এমসি কলেজ ছাত্রাবাসের কেউ বা যারা পরে গিয়ে তাকে ধরলেন তারা ওই সময় তাকে কেন ধরলেন না? ওই সময় কেন বিষয়টিকে প্রতিরোধ করতে চেষ্টা করলেন না? তিনি সহ সম্পাদক কি মানে প্রধান সম্পাদক, সেটি আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে ওই সময় তাকে প্রতিরোধ করেননি কেন? এমসি কলেজ আজকে আমরা দেখেছি যে অনেক আন্দোলন করছেন, অনেক প্রতিবাদ করছেন, ওই মুহূর্তে তারা ছাত্রাবাসের ছাত্ররা তারা এটি প্রতিরোধ করেননি কেন? ওই সময় ছাত্রাবাসের ছাত্র যারা ধরেছে, আপনি নিজেই বলেছেন যারা ধরেছে তারা কিন্তু
স্থানীয় জনগণ তারা কিন্তু ছাত্রলীগের কেউ নয়, এবং এমসি কলেজ শাখার ছাত্রলীগ কিন্তু এই বদরুল নয়, বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমিটির ছাত্রলীগের সদস্যের কথা আমি বলছি না, সাধারণ ছাত্ররা চোখের সামনে ঘটনাটি ঘটতে দেখে প্রতিরোধ করলো না কেন? সাধারণ ছাত্ররা চিৎকার করছিল নার্গিস সে সময়, অনেকে ছিলেন ছাত্রাবাসে সে সময়, তারা প্রতিরোধ করেননি কেন? বদরুলকে তাকে সেই সময় প্রতিহত করার চেষ্টা করেননি কেন? এটি সামাজিক সাইকোলজির ব্যাপার রয়েছে বলে আমার মনে হয়েছে। আমরা আপনি কারো কাছে জানতে চেয়েছিলেন কিনা রাজনের, আপনি কারো কাছে জানতে চেয়েছিলেন কিনা? না, এরকম প্রত্যক্ষ করেছে তারা, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা কিন্তু এই মুহূর্তে তারা দাবিও করছে না যে তারা প্রত্যক্ষদর্শী ছিল, এবং যারা প্রত্যক্ষদর্শী তারা অনেকটা গা ঢাকা দিয়েছে। এই ধরনের বিভৎস ঘটনার মুখোমুখি তারা হতে চায়নি। যে ঘটনাটি ভিডিও করেছে তাকে কি আমরা জানতে পেরেছি? তাকে কি আমরা চিনতে পেরেছি? যে ঘটনাটি ভিডিও করেছেন তাকে কি আমরা জানতে পেরেছি? না, আমরা এখনো পর্যন্ত গণমাধ্যম থেকে যে এই ঘটনা ভিডিও করেছেন এবং গণমাধ্যমে কারা বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কারা এই ভিডিও আপলোড করেছেন এবং তিনি কি সত্যিকার অর্থে সেই ভিডিও ধারণ করেছেন কিনা, এই বিষয়টি আমরা লোকেট করতে পারিনি। আমরা সেই চেষ্টা করছি। শিমুল বাশার, আপনি আমাদের সঙ্গে থাকবেন জনাব কাজী রিয়াজুল হক, আপনিও এনটিএসপিকে বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। শিমুল বাশার, আমি আপনার কাছে জানতে চাইছি যে এই মুহূর্তে যারা খাদিজার উপরে এই নৃশংস হামলার বিচার চাইছেন তাদের দাবিটা কি? শিমুল। তারা প্রথমত চাইছেন, এবং তার আগে আমি আপনার আগের প্রশ্নের উত্তরটি আবার একটু দিতে চাচ্ছি। যেই ব্যক্তি ভিডিওটি করেছিলেন তিনি আসলে সিটিজেন জার্নালিজম করেছেন, এবং আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি আমাদের যেমন একটি প্রতিষ্ঠান রয়েছে, যে ভিডিওটি করেছিলেন তার কিন্তু কোনো প্রতিষ্ঠান নেই, ফলে তার জীবন বিপন্ন হয়ে যাবে যদি সে তখন ওই মুহূর্তে এগিয়ে যায়। কিন্তু একজন জার্নালিস্ট হিসেবে তার যে দায়িত্ব সেটি কিন্তু তিনি সঠিকভাবে যথার্থভাবেই পালন করেছেন বলে আমার মনে হয়। যদিও আমরা তাকে লোকেট করতে পারিনি, তিনি হয়তো বা তার পরিচয়ও দিবেন না, যেহেতু তার কোনো প্রতিষ্ঠান তার সাথে নেই। আর এখন যারা এটি আমার প্রশ্ন ছিল না শিমুল, এটি আমার প্রশ্ন ছিল না, করছেন যে এই ঘটনার ন্যায় বিচার হোক, এটি আমার প্রশ্ন ছিল না। তার দায়িত্ব তিনি পালন করেছেন কিনা এটি আমার প্রশ্ন ছিল না। আমি জানতে চেয়েছি তাকে আমরা জানতে পেরেছি কিনা। তাকে জানলেই যে আমরা জানাবো সেই ব্যাপারটি আমার জানার ছিল না। আমার এখনকার জানার বিষয় হচ্ছে তারা কি চাইছেন যারা খাদিজার বিষয়টি নিয়ে প্রতিবাদ করছেন। না, কারণ তাহলে তার জীবন বিপন্ন হয়ে যাবে, এবং সে কারণেই আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনাকে আগেও বলেছি আমরা চেষ্টা করে যাচ্ছি তাকে তুলে আনার, কিন্তু তুলে আনতে গেলেই কিন্তু তার জীবন বিপন্ন হওয়ার শঙ্কা, যেহেতু এই ঘটনাটি একটি সহজ ঘটনা নয়। সারা দেশেই কিন্তু এই ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে এবং সারা দেশের মানুষকেই উৎকণ্ঠার মধ্যে ভাসিয়েছে। তাদের যারা এই বর্বরতম ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ফলে যিনি এই ভিডিওটি করেছেন তিনি কিন্তু এই মুহূর্তে সামনে আসতে চাইবেন না। শিমুল, আমি তাকে সামনে আসার ব্যাপারে কোনো প্রশ্ন কিন্তু আপনাকে করি নাই। আমি আপনার কাছে জানতে চেয়েছি আমরা তাকে জানতে পেরেছি কিনা, আমরা সাংবাদিকরা। আর এটি জাস্টিফাই করার কোনো দরকার নাই, আমরা তাকে দেখাবো কি দেখাবো না। আমার এখনকার প্রশ্ন হচ্ছে তাকে লোকেট করতে পারিনি, আপনাকে দিয়েছি। আমরা এখনকার প্রশ্ন হচ্ছে যে যারা সেখানে আন্দোলন করছেন তারা কি চাইছেন? তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাইছেন, এবং যেহেতু এই ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয়ে গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির ছবি প্রকাশিত হয়েছে এবং যে এই ঘটনাটি ঘটিয়েছে তার পরিচয় কিন্তু শনাক্ত করা গেছে, ফলে তারা চাইছেন যে যেই প্রক্রিয়াতে একটি ন্যায় বিচার সম্ভব এবং যতটুকু দ্রুততম সময়ের মধ্যে সম্ভব সেটি যেন নিশ্চিত হয়, সেই দাবি তারা করছেন। শিমুল, আপনাকে ধন্যবাদ। কাজী রিয়াজুল হক, আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধ দমনে সুদূর প্রসারী কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, আমাদের যারা সাধারণ মানুষ আছেন যারা সেখানে উপস্থিত থাকেন অথচ এই প্রতিবাদে আসলে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন না, অংশ নেন না, তাদের ক্ষেত্রে আসলে কোনো কিছু করার আছে কিনা, জনাব কাজী রিয়াজুল হক? হ্যাঁ, নিশ্চয়ই আমি আপনার সঙ্গে একমত। আমরা অত্যন্ত মর্মাহত যে প্রকাশ্য দেওয়ালোকে, যে বিষয়টা আপনি বলেছেন, প্রকাশ্য দেওয়ালোকে মানুষের সামনে তাকে হত্যা করা হলো, অথচ একটা মাত্র মানুষ, তার কাছে একটা মাত্র অস্ত্র। অতএব এই লোকটাকে প্রতিহত করার জন্য খুব একটা কঠিন ব্যাপার ছিল বলে আমি মনে করি না। তারপরেও যদি আমরা
সামান্যতম রিস্ক না নেই। আমরাই আমাদের দেশে দেখেছি যে ট্রেন আসছে, ব্রিজ ভেঙে গেছে, একটা বাচ্চা ছেলে তার শার্ট উঁচু করে তার লাইফে রিস্ক নিয়ে সেই ট্রেনটাকে সে থামিয়ে অসংখ্য জীবন সে রক্ষা করে বাঁচিয়েছিল। তা আমরা এখানে সামান্যতম রিস্ক নিতে পারলাম না, এটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার। অতএব এ ব্যাপারে আমার সুদূর প্রসারী পরিকল্পনার কথা যদি বলতে বলছেন, যেটা সেখানে হচ্ছে আমাদের মধ্যে একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে, সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে। 1971 সালের মুক্তিযুদ্ধে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, আজকে যখন পথে ঘাটে রাস্তায় দিনে দুপুরে এইভাবে নিরীহ নিষ্পাপ মানুষগুলো হত্যা হচ্ছে, সেই মুহূর্তে আমাদেরকে কিছু না কিছু তো দায়িত্ব নিতেই হবে। সাংবাদিকরা আপনারা অনেক দায়িত্ব নিয়ে নিউজ করছেন, কিন্তু সেই সাথে সাথে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই দায়িত্ব নিতে হবে এবং বিচারে তার শাস্তিটা নিশ্চিত করতে হবে। তাহলেই মানুষের মনের মধ্যে একটা আশা আসবে, আইনের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে, এটাই আমি মনে করি। অথবা এটি আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা হওয়া উচিত। জনাব কাজী রিয়াজুল হক, শিমুল বাশার, আপনাদের অনেক ধন্যবাদ। এই স্পিকার বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। পূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন ঢাকা থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, আছেন রাজশাহী থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল কুমার সরকার। না, আমি অ্যাডভোকেট তাপস কুমার পাল আপনার কাছ থেকে জানতে চাইবো যে এবার পূজার আয়োজন কেমন, বিশেষ করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি আপনাদেরকে জানাতে চাই, শারদীয় শুভেচ্ছা জানাতে চাই বাংলাদেশের সকল নাগরিককে আপনার মাধ্যমে। আসলে এবার প্রথম দিকে একটু ভীতি ছিল, আতঙ্কগ্রস্ত ছিল লোকজন, কিন্তু পরবর্তীতে যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ধরনের এই জঙ্গি দমনে যে সাড়া পড়েছিল এবং যেভাবে প্রতিরোধ করেছিল, তার পরিপ্রেক্ষিতে আতঙ্কটা কমে গিয়েছে এবং এই কারণেই কিন্তু সার্বিক পূজার অবস্থা খুব ভালো এবং গতবারের থেকে পূজার সংখ্যাও কিন্তু এই কারণে বেড়েছে। অ্যাডভোকেট তাপস কুমার পাল, প্রতিবারই পূজা উদযাপনের আগে আপনারা বিরোধী দলের যারা আছেন তাদের সাথে আপনারা দেখা করেন এবং তারাও আপনাদেরকে বড় ভয় দিয়ে থাকেন, এবার কি এরকমটি করা হয়েছে কিনা এবং বিরোধী দল থেকে বিশেষ করে বিএনপি বা অন্যান্য বিরোধী দল থেকে আপনাদেরকে কি বার্তা দেওয়া হয়েছে পূজা সম্পর্কে? আমরা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সারা বাংলাদেশের পূজা মণ্ডপগুলোকে পরিদর্শন করার জন্য এবং আমাদের সহযোগিতার জন্য। এবং আমরাও বিরোধী দল সহ আমরা বিএনপির নেত্রী সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কার্ডের মাধ্যমে। আচ্ছা, তাদের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হয়েছে যে এবার নিরাপত্তা বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা বা তাদের উদযাপনের ক্ষেত্রে তাদের কোনো অংশগ্রহণ বিষয়ে আপনাদেরকে কোনো অবহিত করা হয়েছে কিনা? না, আমাদের পক্ষ থেকে আমরা দেখেন মানে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি, সিপিবি বা অন্যান্য রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছেন সকলকে জানিয়েছে এবং সকলেই আমাদেরকে সহযোগিতা করার কথা বলেছে এবং আমরা আশা করছি অন্যান্য বছরের মতো এবারও আমাদেরকে সকলেই এই উৎসবের, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই বাঙালির এই দুর্গোৎসবে সকলেই আমাদেরকে সহযোগিতা করবে বলে আমরা আশা করি। জনাব অনিল কুমার সরকার, রাজশাহীর কথা যদি আপনার কাছে জানতে চাই যে নিরাপত্তা নিয়ে আপনারা সন্তুষ্ট হতে পারছেন কিনা এবং এবার পূজা কিরকম হবে বলে আপনি মনে করছেন? প্রথমেই আপনাকে, আপনার ইন্ডিপেন্ডেন্টকে শারদীয় শুভেচ্ছা এবং উপস্থিত দর্শকদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রাজশাহীতে সুন্দর সুষ্ঠুভাবে পূজা যাতে উদযাপন হয় তার জন্য আমাদের জেলা প্রশাসক সাহেবের সঙ্গে বসছি, ডিআইজি রেঞ্জ সেখানে বসেছি, তারপরে এসপি সাহেবের সঙ্গে বসেছি, আরএমপি কমিশনারের সঙ্গে সর্ব জায়গায় আমাদের পূজা উদযাপন পরিষদের জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক নিয়ে আমরা একটা মত বিনিময় করেছি এবং আইন শৃঙ্খলা কোথাও কোনো রকম ব্যাঘাত বা কোনো রকম যাতে সন্ত্রাস, জঙ্গিবাদ, কোনো অপরিচিত লোক দেখা মাত্রই আমরা পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবো এবং আমরা স্বেচ্ছাসেবক সহ সর্বক্ষেত্রে এবং মহিলাদের যারা পূজা দেখতে আসবে, দর্শক অপরিচিত এবং ভ্যানিটি ব্যাগ নিয়ে সেগুলো আমরা চেক করার জন্য আমরা আমাদের প্রশাসন সহযোগিতা করবে, পাশাপাশি আমরা আমাদের ভলেন্টিয়ার করবে। এখন পর্যন্ত আমরা রাজশাহীতে আনন্দ উৎসব
পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা আশা করছি মা দুর্গার এই সনাতন ধর্মের সর্ববৃহৎ দুর্গাপূজা আমরা সুন্দর সুষ্ঠুভাবে করতে পারবো। এই কারণেই করতে পারবো, এই মা দুর্গার উৎপত্তি স্থল আমাদের রাজশাহী জেলার বাগমারা, যেখানে জেএমবি বলে পরিচিত ছিল, সেখানেও আমাদের 72টি পূজা হচ্ছে সুন্দর সুষ্ঠুভাবে। অতএব আমরা সারা রাজশাহী জেলায় আমরা আনন্দ মুখর। জনাব অনিল কুমার সরকার, অ্যাডভোকেট তাপস কুমার পাল, আপনাদেরকেও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আমরা পরের খবরটিতে চলে যাচ্ছি, তার আগে একটি বিরতি নিচ্ছি। মৃত ঘোষণা পর্ব হয়েছে, নবজাতকটি চট্টগ্রামে মারা গেছে। দুপুরে নগরীর ম্যাক্স হাসপাতালে মৃত শিশুটির এই ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন। এই ঘটনায় সিএসসিআর হাসপাতালের 2 চিকিৎসককে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। সোমবার রাতে বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ জন্ম নেওয়া এক চিকিৎসক দম্পতির প্রথম সন্তান অপরিণত শিশুকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার নির্দেশনা দিলেও তা মানেনি সিএসসিআর এর চিকিৎসকেরা। পরে ওই শিশুকে মৃত ঘোষণা করে প্যাকেটে ভরে তুলে দেওয়া হয় মায়ের হাতে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, শিশুটির যে মৃত্যু ঘটেছে, কেউ কেউ বলছেন যা হত্যার শামিল, হয়তো শিশুটি বেঁচে যেত। মানুষের জীবনের মতো একটি সংবেদনশীল বিষয়ে চিকিৎসকদের এই জাতীয় অবহেলার কারণ কি বলে আপনি মনে করেন? এবং আমরা কিন্তু দেখেছি যে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত চিকিৎসকরা আসলে কাউকে মৃত ঘোষণা করতে চান না, সেক্ষেত্রে তারা হয়তো কিছুটা দেরি করেন। আমরা পরপর 2টি ঘটনায় দেখলাম, কেন এই তাড়াহুড়া? ফরিদপুরে পরে চট্টগ্রামে দেখছি, এর কারণ কি বলে আপনি মনে করেন ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী? ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আজকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয় আমার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিষয়টি তদন্ত করে একটা 3 দিনের মধ্যে তদন্ত টিমের প্রতিবেদন পাঠাতে বলেছেন। আমরা তদন্ত অত্যন্ত শক্তিশালী একটা টিম দিয়ে তদন্ত করাচ্ছি। তাদের সেই তদন্তের মধ্যে আমরা আশা করি বেরিয়ে আসবে যে চট্টগ্রামে এবারের এই যে একটা জীবিত নবজাতককে কেন মৃত ঘোষণা করা হলো, এবং তার সাথে আমরা আগের ঘটনাগুলো মিলিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমরা আহ্বান করব বাংলাদেশে যাতে এই ধরনের ভুলগুলোর এখানেই সমাপ্তি ঘটে, অর্থাৎ নবজাতকের মৃত্যুর জন্য যেন একটু সময় দেয়া হয় এবং জুনিয়র ডাক্তাররা যাতে কনসালটেন্ট বা সিনিয়র ডাক্তারদের পরামর্শ নেয় এবং তাদের কাউন্টার সিগনেচার করে হসপিটাল কর্তৃপক্ষ সহ সবাই মিলে যাতে এই মৃত্যুটা নিশ্চিত করার জন্য সবাই মিলে সহযোগিতা করে এবং সবাই স্বাক্ষর করে। এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের আমাদের স্যারদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে যে অভিজ্ঞ প্যানেল দিয়ে সেই শিশু মৃত্যুর জন্য কিছু একটা নীতিমালা করা উচিত, যে এই জিনিসগুলো কনফার্ম না করে যাতে সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে নবজাতকের বা শিশুদের মৃত্যু সার্টিফিকেট দেয়া না হয় এবং একটা সময় নেওয়া হয়, তাহলে আমার মনে হয় এবং এটার জন্য যদি একটা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করা যায়, তাহলেই বোধহয় সবার সমন্বিত উদ্যোগের ফলে বাংলাদেশে এই যে জীবিত শিশুকে মৃত ঘোষণা করা, এটার এই আজকেরটাই বোধহয় শেষ অধ্যায় হবে, সেটাই আমি কামনা করতে চাই। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, যে চিকিৎসক মৃত্যু সনদ দিয়েছিলেন, ভুল মৃত্যু সনদ যে চিকিৎসক দিয়েছিলেন, আসলে তার সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? চট্টগ্রাম জেলার চিকিৎসকদের অভিভাবক হিসাবে আপনি তার কাছে আসলে জানতে চাইছিলেন কিনা যে আসলে ভুলটি কোথায় হলো? ধন্যবাদ। আমাদের যখন তদন্ত কমিটি করা হয়, তদন্ত কমিটি করার পর তদন্ত কমিটি ছাড়া আমি সিভিল সার্জন হিসেবে তাদের সাথে যোগাযোগ করি না। তদন্তের স্বার্থেই আমার ডেপুটি সিভিল সার্জন আমার প্রতিনিধি হিসেবে সেই টিমের মধ্যে রয়েছেন। তবে যেই নবজাতকের মারা গেছে শেষ পর্যন্ত, তার বাবা মা দুজনেই ডাক্তার। আজকে যখন নবজাতকটি ম্যাক্স হসপিটালে মারা যায়, আমি খবর শুনে সেখানে যাই। ওই নবজাতকের বাবা মা ডাক্তার রিদওয়ানা এবং ডাক্তার আজম, তাদের সাথে আমি আলাপ করে আমি যেটা জেনেছি যে আলটিমেটলি তদন্ত কমিটির রিপোর্ট জানবো। তবে এদের বক্তব্য থেকে যেটা বোঝা গেছে যে ডিউটি ডাক্তার যিনি ছিলেন তিনি হয়তো সময় না নিয়ে এই মৃত ঘোষণাটা করেছিলেন, এবং এটা যদি না করা হতো তাহলে এই নবজাতকটা কিন্তু বয়সে অপরিপক্ক ছিল, অর্থাৎ 27 সপ্তাহের প্রেগনেন্সি, যেটা প্রি ম্যাচিউর আমরা প্রেগনেন্সি বলি, আর ওজন ছিল বাচ্চার মাত্র 500 গ্রাম,
অর্থাৎ হাফ কেজি। আমাদের সাধারণত নবজাতকের ওজন 2 কেজি থেকে 2.5 কেজি হয়, 1.5 কেজির কম হলে সেটা রিস্কি হয়ে যায়। তাহলে এই বাচ্চাটার ওজন ছিল 1.5 কেজির চেয়েও আরও 3 ভাগের 1 ভাগ। তো এই রিস্কগুলো নিয়েও অনেক সময় দেখা যায় যে NICU-তে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে এদের বাঁচার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এই জীবিত শিশুটাকে মৃত ঘোষণার কারণে যে কয়েক ঘন্টা সে চিকিৎসা থেকে বঞ্চিত হলো, আলটিমেটলি হয়তোবা এটাও তার মূল কারণ। তার সাথে তার ওজন কম প্লাস তার প্রিমেচিউরিটি, এটা হয়তো এড হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে আমরা ফাইনালি জানবো। তবে নিঃসন্দেহে এই যে জীবিত শিশুকে মৃত ঘোষণা করেছে, এটা অবশ্যই একটা অপরাধ হয়েছে এবং এটার বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্যারের কাছে পাঠাবো। স্যার অবশ্যই এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, আমাদের দর্শকদের জন্য একটু টেকনিক্যাল কারণে বলবেন যে কেন একটি জীবিত শিশুকেও মৃত মনে হতে পারে, বা মৃত একটি বাচ্চার ক্ষেত্রে কি কি লক্ষণ দেখে আসলে না দেখে এই কাজটি করাতে পারে? ফরিদপুরের নবজাতক এবং চট্টগ্রামের নবজাতকের প্রসঙ্গে যদি আমি বলি যে কেন এই ভুলটি হওয়া সম্ভব। চিকিৎসকরা তো আসলে যত নবীনই হোক তারা 5 বছর কঠোর পড়াশোনা করেই তা আসেন, অন্তত যতই তিনি বয়সে নবীন হন। এই ভুলটি আসলে কিভাবে করা সম্ভব? ধন্যবাদ। ছোট্ট শিশুদের আমাদের বয়স্ক মানুষের মতো সবকিছুই, সমস্ত অর্গানগুলো অতটা ডেভেলপড হয় না, এবং তাদের কিন্তু এমনিতেও অনেক কিছু সহনীয় ক্ষমতা থাকে, অর্থাৎ ওই যে কই মাছের প্রাণের মতো। তো ফলে আমাদের বলাই থেকে বিদেশেও ছোট্ট বাচ্চাদের ডেথ ডিক্লেয়ার করার আগে 3-4 ঘন্টা পর্যন্ত সময় নেওয়া হয়। এই কারণে সময় নেওয়া হয় যে বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের চেয়ে অনেক ইনএক্টিভ এবং অনেক ছোট্ট, ফলে তাদের ওই কাজগুলো ঠিকমতো করছে কিনা সেটা যদি সময় নিয়ে না দেখা হয় তাহলে ভুল হতে পারে। তাছাড়া এই নবজাতকটা ছিল প্রিমেচিউর এবং ওজনে কম, তার ক্ষেত্রে এই লক্ষণগুলো কিন্তু আরও কম ছিল, সুতরাং এদের ক্ষেত্রে এই সময়টা আরও বেশি দেওয়া উচিত ছিল। তাছাড়া একটা মানুষকে মৃত ঘোষণা করতে গেলে কতগুলো ভাইটাল জিনিস লাগে। প্রথমত পালস দেখবে, তার হার্টবিট দেখবে, তার চোখের মধ্যে টর্চ দিয়ে দেখবে, পিপলের রিফ্লেক্স দেখবে, এবং আরও আধুনিক নিয়ম হচ্ছে আমাদের অপথলমোস্কোপ দিয়ে চোখের মধ্যে রেটিনাল একটা সাইন দেখবে, তারপরে হার্টের একটা ইসিজি করে দেখবে যে হার্ট লাইনটা স্ট্রেইট হয়ে গেছে, এবং এই জিনিসগুলো সবগুলো করার পরে নিশ্চিত হওয়া যায়। কিন্তু আমাদের ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, আমরা আপনার সাথে কথা বলে নিশ্চয়ই অনেকগুলি তথ্য জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।